কি হলো বস, তখন থেকে এরকম মুখ করে দাঁড়িয়ে আছো কেন? কি আর বলি, কবে থেকে স্যারের কাছে ছুটির জন্য অ্যাপ্লাই করছি, স্যাংশন হওয়ার কোনো নামই নেই। আরে তুমি অত টেনশন নিচ্ছ কেন? স্যার হয়তো এখন একটু চাপে আছে, সময় সুযোগ করে নিশ্চয়ই দেখবে ছুটি দিয়ে দেবে। হ্যাঁ, তোর আর কি, বলে দিলেই হলো। সকাল সকাল ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। বেড সাইড টেবিল থেকে ফোনটা তুলে নাম্বারটা দেখে চমকে উঠলাম। এত সকাল সকাল বসের ফোন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং জেন্টেলম্যান। কি এত সকাল সকাল ফোন পেয়ে ঘাবড়ে গেছো তো? হ্যাঁ মানে শোনো শোনো, একটা ভালো খবর দিই। আগে বলো, মেল চেক করেছো? মেল? কই না তো। কংগ্রাচুলেশন মাই বয়, কাল তোমার প্রেজেন্টেশন সুপার হিট। এসআর গ্রুপস আমাদের কোটেশন অ্যাকসেপ্ট করে নিয়েছে, বুঝেছো? তাই নাকি? তাহলে তো দারুণ খুশির খবর। হ্যাঁ, তা তো বটেই। শোনো, তুমি কদিন আগে ছুটির জন্য অ্যাপ্লাই করেছিলে না? দিস ইজ দ্য টাইম মাই বয়, ছুটিটা নিয়ে নাও। কদিন ফ্যামিলির সঙ্গে সময় কাটাও, ফ্রেশ মুডে জয়েন করো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ফোন রেখে চুপ করে বসে থাকলাম। হাতে পড়ে পাওয়া 7 দিনের ছুটি, কি যে আনন্দ হচ্ছে। তাকিয়ে দেখি আরশি তখনও অঘরে ঘুমোচ্ছে। এই আরশি, আরে চটপট উঠো, ব্যাগপত্র গুছিয়ে নাও, হলিডে স্টার্ট। এই কি ব্যাপার বলো তো, সকাল সকাল ঘুমটা ভাঙালে কেন? উফ, কেন আবার? ঘুরতে যাব বলে। জানো তো, আমাদের কোম্পানির ডিলটা স্যাংশন হয়ে গেছে, তাই বসও আমাকে আমার এই পেন্ডিং ছুটিটা অ্যাপ্রুভ করে দিয়েছে। ওহ, দ্যাটস গ্রেট। তাহলে আমাদের ড্রিম হলিডে ডেস্টিনেশন বেথুয়াডরি থেকে ঘুরে আসি। কিন্তু এতটা পথ একা ড্রাইভ করব। চাপ নিও না, আমি কোনো ড্রাইভার সাইড থেকে ড্রাইভার বলে নিচ্ছি। লাগেজপত্র নিয়ে গেটের কাছে দাঁড়িয়ে আছি, তাও প্রায় ঘন্টাখানেক হবে, কিন্তু ড্রাইভারের কোনো পাত্তা নেই। কি হলো তোমার ড্রাইভার সেন্টারের? কি যে ফ্যাসাদে পড়লাম, এত কম টাইমে কেউ তো রাজিই হচ্ছিল না যেতে। শেষে অনেক খুঁজে একটা অ্যাপ থেকে যদিও বা বুকিং নিল, এখন আর তো কোনো পাত্তা দেখছি না। ধুর, আর তোমার ব্যবস্থা। নিজেদের মধ্যে কথাই বলছিলাম, হঠাৎ দেখি উল্টো দিকের ফুটপাথে একটা লোক আমাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। পরনে কালো লং কোট, পায়ে বুট, মাথায় একটা বিশাল কালো হ্যাট। লোকটার পাশে একটা উইঙ্গার গাড়ি। লোকটা ধীর পায়ে আমাদের দিকে এগিয়ে এলো। মৃদু হেসে আরশি বলল, এ তো দেখছি পাক্কা ইংরেজি সাহিত্যের পাতা থেকে উঠে এসছে গো। লোকটা আমাদের সামনে এসে জিজ্ঞেস করলো, আপনারা কি কোথাও যাবেন বলে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, কিন্তু আপনি কি? হ্যালো স্যার, আমি সনাতন। আমি একজন ট্রাভেল এজেন্ট কাম ড্রাইভার আর কি। আপনারা কোথায় যাবেন বলুন, আমি নিয়ে যেতে পারবো একদম রিজনেবল রেটে। আমরা বেথুয়াডরি যাব, আপনি নিয়ে যেতে পারবেন? কেন পারবো না, আপনারা নিশ্চিন্তে গাড়িতে এসে বসুন। আমি আরশিকে আড়ালে ডেকে বললাম, চেনা নেই জানা নেই, যাত্রার গাড়িতে করে চলে যাব। বলছে তো এজেন্ট, ড্রাইভারও তো নাকি। আপাতত এছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায়ও তো নেই। চটপট উঠে এসো তো। অগত্যা আর কি করার, উঠে বসলাম গাড়িতে। গাড়ি চলতে শুরু করেছে তা প্রায় অনেকক্ষণ। এত সস্তায় এত বড় গাড়িতে আমরা মাত্র 2 জন, ভাবতেও কেমন একটা অস্বস্তি হচ্ছিল। একবার রিয়ার মিররের দিকে চোখ যেতে খটকা লাগলো। লোকটা গাড়ি চালাতে চালাতে অদ্ভুতভাবে এদিক ওদিক তাকাচ্ছিল। এক্সকিউজ মি দাদা, বলছি কলকাতার জ্যাম কাটিয়ে বেথুয়াডরি যেতে কিরকম সময় লাগবে? খুব বেশিক্ষণ তো লাগবে না, অন্তত ম্যাপ তো তাই বলছে। আরশি জানলার বাইরের দৃশ্য দেখছিল। আমার কথা শুনে উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, বেথুয়াডরি জায়গাটা কেমন কিছু জানেন? আমরা আগে কোনোদিন যাইনি, তাই আর কি। আপনি কি গেছেন ওদিকে? হোটেল কিছু বুক করিনি, কোথায় যে থাকবো। এবার যেন লোকটা একটু নড়ে চড়ে বসলো। আপনারা চিন্তা করছেন কেন? এই সনাতনের উপরে দায়িত্বটা ছাড়ুন, গ্যারেন্টি দিচ্ছি আমি আপনাদের দারুণ একটা জায়গায় নিয়ে যাব, আপনারা কল্পনাও করতে পারবেন না। গাড়িতে টিভির ব্যবস্থা ছিল। মুভি দেখতে দেখতে কখন যে সময়টা কেটে যাচ্ছিল তা আমাদের খেয়ালই ছিল না। দুপুরের দিকে চোখটা জুড়িয়ে এসেছিল। বেশ কিছুক্ষণ পরে কেমন যেন একটা অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি লোকটা গাড়িতে নেই, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আরশি, উঠো।
দেখো লোকটা কোথায় না কোথায় আমাদের নামিয়ে পালিয়েছে। হ্যাঁ, বলছোটা কি? লোকটাকে তো ওরকম কিডন্যাপারের মতো মনে হয়নি। এখন কে জানে কি আছে কপালে। তৎক্ষণাৎ অন্ধকার ফুঁড়ে লোকটার আবির্ভাব হলো। এই এই আপনার আক্কেল কি বলুন তো, কোথায় গিয়েছিলেন? এই পাশেই। সরি দাদা, আপনারা ঘুমাচ্ছিলেন তো, তাই আর ডিস্টার্ব করিনি। আরশি আমায় একটা কুনুইয়ের খোঁচা দিল, তারপর বলে উঠল, আর কত দূর যেতে হবে? কতক্ষণ লাগবে? আর বেশিক্ষণ লাগবে না, ওই তো সামনেই দেখা যাচ্ছে। নেমে আসুন স্যার, আমি সব ব্যবস্থা করে রেখেছি। আমরা গাড়ি থেকে নেমে এদিক ওদিক তাকাতেই দেখি সামনে কুয়াশার আচ্ছাদন সরে গেছে। চাঁদের মায়াবী আলো ঠিকরে পড়েছে পাহাড়ের এক পাদদেশে। সেখানেই দেখলাম একটা ছোট গ্রাম, ছোট ছোট কাঠের তৈরি কটা ঘর। তবে দূর থেকে সেসব ঘরে লোকজন আছে বলে মনে হলো না। লোকটা আমাদের তাড়া দিয়ে বলল, এ কি, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আসুন, ভেতরে আসুন। একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখিয়ে লোকটা বলল, এই যে আপনাদের ঘর, যান গিয়ে বিশ্রাম করুন। আমি দেখছি খাবারের কি ব্যবস্থা করা যায় আর কি। একটা ছোট্ট একচালা ঘর, ঘরের ভিতরে একটা লণ্ঠন, ব্যাস তারই যতটুকু আলো। এখানে কারেন্ট আসে না। আরশি লাগেজ থেকে কিছু জামা কাপড় বের করছিল। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ। কে গো? মনে হচ্ছে লোকটা। দাঁড়াও দেখছি। দরজা খুলতেই দেখি অন্ধকারে এক মাঝবয়সী মহিলা দাঁড়িয়ে আছে, সারা শরীর শালে জড়ানো। কাকে চাই? আপনারা আজ রাতেই গ্রামে এসেছেন শুনলাম। খাওয়া হয়নি নিশ্চয়ই, আপনাদের জন্য খাবার। ভাবলাম নির্ঘাত লোকটাই পাঠিয়েছে। মহিলার হাতে ধরা একটা পুঁটলি আমার সামনে এগিয়ে দিল। তারপর অদ্ভুত একটা কথা ফিসফিস করে বলল, একটা কথা বলে রাখি আপনাদের, আজ রাতে কিছুতেই ঘর থেকে বেরোবেন না কিন্তু। কাল সকাল হতে না হতেই এই গ্রাম ছেড়ে চলে যাবেন, মনে থাকবে। আর এটা 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 আগুনে পড়ে নিন, ভুলেও খুলবেন না। আমি জিনিসটা হাতে নিয়ে দেখলাম, মামুলি একটা দস্তার আংটি। এটা আবার কি? কি করবো এ দিয়ে? না না, লাগবে না, নিয়ে যান। ভুলেও এই জিনিসকে হেলাফেলা করবেন না, সঙ্গে রাখুন, দয়া করে সঙ্গে রাখুন। সাবধান সাবধান, খুব সাবধান। এই যে, ও দিদি ভাই, কোথায় যাচ্ছেন? দাঁড়ান। আশ্চর্য, মহিলাটি অন্ধকারে মিলিয়ে গেল যেন। হাতে ধরা আংটিটা পকেটে চালান করে এগিয়ে গেলাম ঘরের ভিতর। কে ছিল গো? বলতে পারবো না। খাবারটা দিল, তারপর কি সব অদ্ভুত কথাবার্তা বলছিল। কি বলছিল? ছাড়ো, বাদ দাও সেসব কথা, খাবারগুলো সার্ভ করো। তখন মাঝরাত। আরশির ডাকে জেগে উঠলাম। এই অনি, এই ওঠো না। কি হয়েছে? ডাকছো কেন? আরে কি কুম্ভকর্ণের মতো ঘুম তোমার? বাইরের শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছ না? আমি হঠাৎ ধামসা মাদলের শব্দ শুনলাম, তার সঙ্গে বিকট সুরের গান ভেসে আসছে বাতাসে। এটা আদিবাসীদের গান, মনে হয় রাতের বেলায় হয়। এক্ষুনি না গেলে সব মিস হয়ে যাবে। চলো না। কি গো? রাতের বেলায় সব শুনে কি করবে? কাল সকালে দেখা যাবে। এখন শুয়ে পড়ো। আর তাছাড়া এই নতুন জায়গায় এত রাতে বেরোনো ঠিক হবে না। ধুর, একে বলে কোনো কাজ হয় না, সব কিছুতে নেগেটিভিটি। ঘুমের মধ্যেও আওয়াজটা ক্রমশ তীব্রতর হচ্ছিল। যতবারই ঘুমানোর চেষ্টা করছিলাম, ঘুম হচ্ছিল না। হঠাৎ করে কি মনে হতে পাশ ফিরতেই চমকে উঠলাম। আর শিখে সেই ঘরের কোথাও দেখতে পেলাম না। আরশি, আরশি কোথায় গেলে? আরশি! ওর ওপর ভীষণ রাগ হলো। আমার বারণ সত্ত্বেও ওইরকম একটা দুর্গম জায়গায় এত রাতে বের হলো কেন? ঝোপ জঙ্গলের নির্জনতা ছাপিয়ে শব্দটা যেন কান ভেদ করে আসছে। কিছুটা এগোতেই সামনে কোথাও আগুন জ্বলছে মনে হলো। কিছু লোকজন সামনে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে সেখানেই হচ্ছে। কাছে যেতে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। এই আমি কি দেখছি? এই কি ভয়ানক সর্বনাশ ঘটছে আমার চোখের সামনে। আরশিকে একটা বাঁশের সঙ্গে আড়াআড়ি ভাবে বেঁধে ঝুলিয়ে রেখেছে ওরা। গলার কাছে ধারালো কোনো বস্তু দিয়ে ছেদ করা হয়েছে। সেখান দিয়ে লোহিত তরলের ধারা বেয়ে জমা হচ্ছে নিচে রাখা মাটির পাত্রে। আরশিকে কেন্দ্র করে
বৃত্তাকারে দাও দাও করে জ্বলছে আগুন। আরশি ধীরে ধীরে নেতিয়ে পড়ছে। কি করব কিচ্ছু বুঝতে পারলাম না। প্রজ্বলিত অগ্নিবলয়কে কেন্দ্র করে গোল হয়ে উদ্দাম নৃত্য করছে কিছু মানুষ। না, মানুষ নয়, কি অদ্ভুত দেখতে ওদের। শরীর বলতে কিচ্ছু নেই, শুধু অন্ধকার। সেই কালো অন্ধকারময় শরীরের ওপর ফুটে উঠেছে সাদা রঙের উল্কি। এতক্ষণ মাথা নিচু করে অদ্ভুত ছন্দে নৃত্য করছিল ওরা। ওদের মুখের দিকে তাকিয়ে হৃদগতি স্তব্ধ হয়ে গেল। ওদের আবছায়া কালো মুখমণ্ডলে চোখের জায়গায় শুধু সাদা সাদা দুটো গর্ত। তার মানে আমি দূর থেকে যাদের মানুষ ভেবেছিলাম তারা আসলে মানুষই নয়, প্রেত। ওর শরীর থেকে সব রক্ত বের হতে আর কত সময় লাগবে? আর যে তস হয় না, কত কাল পরে নরমাইন্সের স্বাদ পাবো। কর্কশ গলার স্বরে চমকে ঘুরে তাকিয়ে দেখি দূরে এক সিংহাসনে বসে আছে আরেক অশরীরী। সুবিশাল কালো অন্ধকারময় শরীরের অজস্র সাদা উল্কিতে ঢাকা, মাথায় একখানি নরকঙ্কালের মুকুট। সিংহাসনটিও মানুষের শরীরের হাড়ের তৈরি, সন্দেহ নেই। ছেড়ে দাও হনি, হনি, বাঁচাও, বাঁচাও হনি। আরশির করুণ কণ্ঠস্বর কানে এলো আমার। আর নয়, আর এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরশির কষ্ট দেখতে পারছি না। আমাকে এক্ষুনি কিছু করতে হবে। শরীরের সমস্ত শক্তি একজোট করে এগিয়ে গেলাম সামনে। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে এক্ষুনি। সামনে যেতে অশরীরী কালো প্রেতগুলো তাদের গান নৃত্য থামিয়ে সাদা চোখে তাকালো আমার দিকে। সিংহাসনে বসা প্রেতটা উঠে দাঁড়িয়ে সউল্লাসে চিৎকার করে উঠল, আহা, আরেকজন আসে গেছে দেখছি। আমি ভাবেছিলাম আইজ ওর মাংস খাবক, কাইল জমিয়ে তুরটা খাবক। আসে যখন গেছিস তখন আজ রাতেই মহাভোজ হোক। তবে ওই ধরুকে। আমি দেখলাম ওরা একটা মোটা দড়ি নিয়ে এগিয়ে আসছে আমার দিকে। আমি জানি আমার মৃত্যু নিশ্চিত, আমার কিচ্ছু করার নেই। ওদিকে আরশিও ঝিমিয়ে পড়ছে। আর মাত্র কিছুক্ষণ, তারপরেই সব শেষ। হঠাৎ নিজের অজান্তেই জামার পকেটে হাত গেল। চমকে উঠলাম। আরে, সেই মহিলার দেওয়া আংটিটা উনি বারবার পড়তে বলেছিলেন। চারদিকে যখন আর কোনো আশা নেই, তখন এই শেষ চেষ্টাটা করে দেখি। পকেট থেকে বের করে আংটিটা আঙুলে পড়া মাত্র চারদিকের পরিবেশ মুহূর্তে বদলে গেল। ঝোড়ো হাওয়া কুণ্ডলি পাকিয়ে পাক খেয়ে উঠল। তুফান শুরু হলো চারদিকে। আকাশে বিদ্যুতের চমক খেলে গেল। আমাদের কেন্দ্র করে জ্বলতে থাকা আগুন, প্রেতের দল সব এক লহমায় মিলিয়ে গেল কোথায়। ফাঁকা শুনশান স্থানে পড়ে রইলাম আমরা, আমি আর আরশি। যেন মনে হচ্ছিল এতক্ষণ আমাদের সঙ্গে যা সমস্ত কিছু ঘটেছে তা কিচ্ছু সত্যি নয়, সবই মায়া। বিপদ কেটে গেলেও আমাদের কারো শরীরে আর এক চুল নড়ার ক্ষমতা ছিল না। তখনই একটা তীব্র আওয়াজে জ্ঞান ফিরল আমার। কি গো, আরে ওঠো ওঠো, আর কত বেলা অবধি ঘুমাবে? আরশি, আরশি, তুমি ঠিক আছো? তোমার শরীর এখন কেমন আছে? বাবা, এত ভালোবাসা হঠাৎ এত আদিক্ষেতা কেন বলবে? আমরা আমরা ওই জঙ্গল থেকে বাড়ি চলে এসেছি। বালাই ষাট, জঙ্গলে থাকতে যাব কোন দুঃখে? এই, কি হয়েছে বলো তো তোমার? দেখো কে এসছে আমাদের সঙ্গে দেখা করতে। তোমায় বলেছিলাম না, আমার আগের স্কুলের ইতিহাসের ম্যাম লোপাদি। নমস্কার। ইনি তো অবিকল কাল রাতের সেই ভদ্র মহিলা। কি বলছো বলো তো তখন থেকে? না মানে আমি 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 না আমি না আমরা আমরা কাল বেথুয়া ডোরিতে আপনাকে দেখলাম। আরে হ্যাঁ, আমি তো এখন বেথুয়া ডহরিতেই আছি, কিন্তু আপনি কি করে জানলেন? সত্যি আরশি, আর বলিস না, জানিস তো ওখানে না জঙ্গলে আদিবাসীদের বেশ একটা প্রভাব রয়েছে। রাত্রিবেলা তো রীতিমতো ভয়ে কাটে। তুমি তো ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারো লোপাদি।
কতবার করেছি রে, কতবার করেছি, কি বলবো কিছুতেই আর আর চোখে ওই মহিলার হাতের আংটির দিকে তাকালাম। এ তো সেই আংটিটা। উফ, তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, স্বপ্ন যে এতটা বাস্তবিক হয় এই স্বপ্নটা না দেখলে বিশ্বাসই করতাম না। না, এবার অফিসের জন্য তৈরি হতে হবে। ছুটি পেলে অন্য কোথাও যাব, বেথুয়া ডুরিতে আর ভুলেও নয়।